আসসালামু আলাইকুম। আমি রিয়াদ। বাংলাদেশি বিজনেসের এসইও পোস্টমর্টেমের আজকে ১ম পর্ব। বেসিক্যালি আমরা ধীরে, ধীরে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কভার করার চেষ্টা করব। তবে আজকের ১ম ভিডিওটা শুরু হতে যাচ্ছে বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন ইন্ডাস্ট্রি নিয়ে এবং আমরা এখানে বোঝার চেষ্টা করব আসলে এখানে কারা র‍্যাংক করতেছে। যেহেতু এসইও নিয়ে কথা হচ্ছে, তো এসইওর র‍্যাংকিংয়ে কারা এখানে আছে এবং তারা কি, কি ভুল করতেছে এবং নতুন যদি একটা কোম্পানি আসে সেক্ষেত্রে এখানে কি র‍্যাংক করা সম্ভব কিনা? আর যদি করতে হয় সেক্ষেত্রে তাদের স্ট্র্যাটেজি কেমন হইতে পারে? চলেন শুরু করি। এসইও ইন্ডাস্ট্রিতে আমরা জানি যে কিওয়ার্ডের উপর ফিচার করে কাজ করা হয়। কিওয়ার্ড টার্গেট করে কাজ করা হয়। আম এসইও ইন্ডাস্ট্রিতে কিছু, কিছু কিওয়ার্ড আছে। ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি লিখে বাংলাদেশে অনেকে সার্চ করে। আ কিংবা ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ লেখে বা ইন ঢাকা লিখে অনেকে সার্চ করে। যেভাবেই সার্চ করা হোক না কেন একটা নির্দিষ্ট সার্চ কিওয়ার্ড থাকে এবং ওই কিওয়ার্ডগুলোকে টার্গেট করেই আসলে দেখা যায় যে ওয়েবসাইটটা বিল্ড করা হয় কিংবা স্থানীয়ভাবে লোকাল এসইও হিসেবে যেটা বলা হয় সেটাতে র‍্যাংক করা গেল সেই কিওয়ার্ডগুলোকেই প্রাধান্য দেওয়া হয়। তো এখন কি, কি কিওয়ার্ড আসলে র‍্যাংক করতেছে সেটা আমরা হয়তো পরে দেখব। কিন্তু আমরা এতটুকুই জানি যে একটা নির্দিষ্ট সার্চ ইনটেন্ট থাকবে। একটা কিওয়ার্ডের উম একটা উম একটা কিওয়ার্ডের একটা সার্চ ভ্যালু থাকবে। আপনি সার্চ দিবেন বা আপনার ক্লায়েন্ট সার্চ দিবে বেস্ট ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ। সেখানে আপনার র‍্যাংকিং দেখা যাবে ১, ২, ৩, ৪, ৫, ১০ যেটাই হোক না কেন। তো এটা হচ্ছে মূলত এসইওর কাজ যে গুগলে আপনাকে সামনে দেখানো। এখন ইন্টেরিয়র ডিজাইন ইন্ডাস্ট্রির কিওয়ার্ডগুলো আসলে বেসিক্যালি কয়েকটা ভাগে ভাগ করা যায়। আ এর মধ্যে একটা হচ্ছে কমার্শিয়াল, যেটা একটু আগে বলতেছিলাম বেস্ট ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ বা টপ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ইন ঢাকা। এটাকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিব কেননা এটা হচ্ছে গিয়া এটা হচ্ছে সর্বোচ্চ কমার্শিয়াল ইনটেন্ট, মানে এই ধরনের কিওয়ার্ডে যদি র‍্যাংক করা যায় সেক্ষেত্রে সর্বোচ্চ লিড কিংবা সর্বোচ্চ সেলস জেনারেট করা এই ধরনের কিওয়ার্ডে সম্ভব। এছাড়া আছে সার্ভিস লেভেল কিওয়ার্ড, যেমন ধরেন আপনি একটা ইন্টেরিয়র ডিজাইন এজেন্সিতে যে ধরনের সার্ভিসগুলো থাকে ওই ধরনের সার্ভিসগুলোকে আপনি যদি পার্ট বাই পার্ট আলাদা করেন, হোম ইন্টেরিয়র কিংবা অফিস ইন্টেরিয়র বা কিচেন ইন্টেরিয়র এটসেট্রা, মানে এই ধরনের কিওয়ার্ডগুলো এগুলো আমরা আসলে অগ্রাধিকার উচ্চ লেভেলেই থাকবে, কারণ এগুলো কমার্শিয়াল কিওয়ার্ড এবং এগুলো মানুষ আসলে বাইং ইনটেন্টে থাকে। মানুষ চায় এগুলোই র‍্যাংক করতে। আরেকটা বিষয় হচ্ছে লোকেশন লেভেল যে কিওয়ার্ডগুলো আছে। ধরেন নিতে চান ইন্টেরিয়র ডিজাইন ইন গুলশান কিংবা ধানমন্ডি বা ভালো, ভালো পজিশন বা কোনো শহর, কোনো জেলা, কোনো বিভাগ, এগুলোকে আমরা লোকেশন লেভেল কিওয়ার্ড বলতেছি। লোকাল লেভেল কিওয়ার্ডও বলা যায় এগুলাকে। এগুলোর ইনটেন্ট হচ্ছে লোকাল মানুষজন এখানে সার্চ দিবে। নির্দিষ্ট একটা জায়গার মানুষজন সার্চ দিবে। এটা এখন কখনোই এভাবে সম্ভব হবে না যে বাংলাদেশে বসে সার্চ দিয়ে আপনি দিল্লির একটা লোকেশনে র‍্যাংক করতেছেন। এটা হয়তো সম্ভব হবে না এখান থেকে। এটা আসলে লোকালি কাজ করে। কিছু কিওয়ার্ড আছে যেগুলো আসলে মানুষ ইনফরমেশন সার্চ করতে চায়। সরাসরি বাইং ইনটেন্ট থাকে না। যেমন বাজেট, একটা জিনিস করার আগে ইন্টেরিয়র ডিজাইন করার আগে কি পরিমাণ বাজেট খরচ হইতে পারে কিংবা জিনিসটা আসলে অ্যাফোর্ডেবল কিনা এই বিষয়গুলো যখন থাকে তখন এটার আমরা ইনফরমেশন ক্যারি করার কিওয়ার্ড বলতে পারি এবং ওই কিওয়ার্ডগুলো বেসিক্যালি একটু কম অগ্রাধিকার পায়, ইম্পোর্টেন্সে একটু কম থাকে। কেননা ওগুলা ডিরেক্ট আপনার আসলে সেলস বা লিড জেনারেট করে দিবে না। আর কিছু আছে কিওয়ার্ড যে ইন্টেরিয়র ফার্মের জন্য যে স্টাইল বা ট্রেন্ড, মিনিমালিস্টিক ডিজাইন সবাই খুব পছন্দ করে কিংবা মডার্ন বা ট্রেন্ডি যেসব ডিজাইনগুলো আছে এগুলো নিয়ে অবশ্যই মানুষ ঘাটাঘাটি করে। এগুলো মানুষের সামনে আসে। Pinterest এ ভিডিও দেখে কিংবা বিভিন্ন জায়গায় ফেসবুকে, ইনস্টাগ্রামে সব জায়গায় এগুলো দেখে, এগুলো নিয়ে চর্চা হয়। সেক্ষেত্রে এগুলা মানুষ আসলে দেখতে চায় যে এই ধরনের ট্রেন্ডটাও থাকে। এগুলো লিখে সার্চ দেওয়া হয় এবং আপনার ওয়েবসাইটে যদি এগুলা কভার আপ করা হয় সেক্ষেত্রে ওইখানে আপনি একটা বেনিফিটেড হন। আর কিছু আছে যে রিভিউ দেখতে চায় বেসিক্যালি যে ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ভার্সাস ফ্রিল্যান্স ইন্টেরিয়র যে আর্কিটেক্টরা আছে কিংবা যেসব মানুষ ফ্রিল্যান্স কাজ করতেছে ইন্টেরিয়র ডিজাইনের, আম তাদের মধ্যে আসলে ডিফারেন্সটা কি? বেসিক্যালি হয়তো কখনো, কখনো খরচ কম হয়, কখনো, কখনো একটা কাজের সিকিউরিটি থাকে। ভালো খারাপ ২ ধরনের বিষয় থাকে। এই ধরনের জিনিসগুলো যখন দ্বিধাগ্রস্ত থাকে মানুষ যে কি করবে, কোন দিকে যাবে, কোনটা করবে, তখন এই যে তাদের যে ইনফরমেশনের যে চাহিদাটা যেটা আসলে আমরা আম তারা হয়তো গুগলে সার্চ দিয়েই দেখতেছে, হয়তো তারা এআই ওভারভিউতে পড়তেছে, হয়তো চ্যাটজিপিটিতে দেখতেছে অথবা জেমিনিতে পড়তেছে। সো এই জিনিসগুলো যে পড়তেছে এগুলোর উপরও
আমাদের প্রভাব বিস্তার করা সম্ভব SEO এর মাধ্যমে। বেসিক্যালি কোন কিওয়ার্ডগুলো আগে ফোকাস করবেন? এখানে কৌশলগতভাবে আমি যদি আপনাকে বলি, আপনার অবশ্যই হাই যে কমার্শিয়াল ইনটেন্টের কিওয়ার্ডগুলো আছে এগুলোকে ফোকাস করা উচিত। যেমন কোম্পানি বা ব্র্যান্ডের আপনার যে নামটা থাকবে, ১ম এ আপনি ফোকাস করা উচিত যে ওই নামটা লিখে সার্চ দিলে যাতে আপনি আসেন। দেন আপনার যে কিওয়ার্ডগুলো থাকবে যে ইন্টেরিয়র ডিজাইন এজেন্সি ইন বাংলাদেশ, এই ধরনের কিওয়ার্ডগুলোতে আপনার অবশ্যই র্যাঙ্ক করা উচিত। চেষ্টা করা উচিত র্যাঙ্ক যাতে হয়। সার্ভিস লেভেল কিওয়ার্ডগুলোতে যে আপনার কি, কি সার্ভিস আছে, কিচেন ইন্টেরিয়র ডিজাইন অর অফিস হোম ইন্টেরিয়র ডিজাইন, এই জাতীয় সার্ভিসগুলোতে যাতে আপনি আসেন। তারপর আপনার টার্গেট করা উচিত লোকেশন। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যে লোকেশনে অবস্থিত, ওই লোকেশনটায় আপনার টার্গেট করাটা ইজি এবং ওখানের টার্গেটের একটা নির্দিষ্ট ভ্যালু, অবশ্যই ভলিউম থাকবে, কারণ ওইখানের মানুষজন তো আসলে কাজ করায়। এবং এইজন্য আপনি খেয়াল করে দেখবেন যে এই ধরনের অফিসগুলো সাধারণত ওই ধরনের লোকেশনগুলোতেই হয়, যে ধরনের লোকেশনগুলোতে এই ধরনের কাজ বেশি হয়। ওই লোকেশনগুলোকে কেন্দ্র করেই এই ধরনের ব্যবসাগুলো আসলে জেগে ওঠে। আপনি কখনো কোনো নদীর চর অঞ্চলে দেখবেন না ইন্টেরিয়র ডিজাইনের ফার্ম দিছে, কারণ এটা আসলে চলবে না সেখানে। এজন্য লোকাল ব্যাপারটা আসলে খুবই মাথায় রাখা উচিত। আর বাজেটের কস্টটাও মাথায় রাখতে হবে। এই ধরনের কিওয়ার্ডগুলোও টার্গেট করতে হবে আপনার। ইভেন স্টাইল ট্রেন্ড যেটা আমি বলতেছি, এবং কোম্পানির রিভিউ কম্পারিজন, এই ধরনের ভিডিওগুলো টার্গেট করতে হবে। মানে অ্যাকচুয়ালি আপনার ক্লায়েন্ট যে ধরনের জিনিস লিখে গুগলে সার্চ দেয়, যে ধরনের ইনফরমেশন সে চায়, এই ধরনের সব ইনফরমেশন আপনার ওয়েবসাইটে সামহাউ আপনাকে ইনপুট করতে হবে, এবং দেন সে গুগল আপনার আস্তে আস্তে অথরিটি মনে করা শুরু করবে যে না, সে সব ধরনের ইনফরমেশনগুলোকে রাখতেছে। তখন অ্যাকচুয়ালি গুগল আপনাকে ভ্যালু দেওয়া শুরু করবে। যদিও এটা একটা ইনিশিয়াল পর্যায়ে এসিওর, হয়তো এরপর আরও অনেক কিছু করার থাকবে, কিন্তু ইনিশিয়াল যে আপনার টার্গেটিংয়ের যে ব্যাপারটা, সেটা এইভাবে আসলে সলভ করা উচিত এই ইন্ডাস্ট্রির জন্য। এখন আমাদের দেখার বিষয় বাস্তবে এই ধরনের ইন্ডাস্ট্রিতে বা এই ইন্ডাস্ট্রিতে কারা র্যাঙ্ক করে আছে। বেসিক্যালি বিডি ইন্টেরিয়র বা আম বেঙ্গল ইন্টেরিয়ার্স এর মতো বড়, বড় কোম্পানি এখানে আমরা দেখতে পাইতেছি, এবং এখানের তাদের ওয়েবসাইটের URL আমরা দেখতে পাচ্ছি, এবং কেন র‍্যাংক করছে সেটাও এখানে আছে। বিশেষ করে এখানে আপনি যে দেখতেছেন যে কেন র‍্যাংক করছে, সেই ফ্যাক্টরগুলোর মধ্যে আম যে ফ্যাক্টরগুলো এখানে উঠে আসছে সেটা হচ্ছে ISO সার্টিফাইড কিংবা গভীর কনটেন্ট। এখানে আসলে গভীর কনটেন্ট বলতে বোঝানো হয়েছে যে সব ধরনের কনটেন্টকে সে কভার আপ করছে, যেটা একটু আগে আমরা আলোচনা করতেছিলাম, এবং FAQ আছে, ভিডিও আছে, সাইলো স্ট্রাকচার আছে, কিংবা এখানে ধরেন আরেকটা কোম্পানি যদি চিন্তা করি, ২০১২ সাল থেকে প্রতিষ্ঠিত, মানে দীর্ঘ ব্র্যান্ড হিস্ট্রি। বেসিক্যালি এইখানে যখন আপনি এই ইন্ডাস্ট্রিতে যত পুরাতন হবেন, সেক্ষেত্রে আপনারে হয়তো অনেকে মুখে, মুখে চিনবে, রেফারেন্স অনেকের কাছ থেকে আপনি পাবেন। থার্ড কোম্পানিটা খুবই ইন্টারেস্টিং। এখানে আপনি দেখবেন যে এখানে সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট করছে ওনারা। বেসিক্যালি সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট বাংলাদেশের ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতেই আমি দেখছি যে এটা কাজ করে, এবং ব্র্যান্ড সিগন্যালটা আসলে সোশ্যাল মিডিয়া থেকে আসে। কেননা এই যে ইন্ডাস্ট্রি নিয়ে আমি কথা বলতেছি, SEO ছাড়াও এই ইন্ডাস্ট্রি আপনি Pinterest-এ ভালো করবেন, আপনি Instagram-এ ভালো করবেন, আপনি Facebook-এ ভালো করবেন। মানে যেসব জায়গায় মানুষ আসলে ভিডিও দেখে, সৌন্দর্য নিয়ে মানুষ চর্চা করে, ডিজাইন নিয়ে চর্চা করে, সেসব জায়গায় আপনি আছেন। কিন্তু সেসব জায়গাতেই আপনি যদি কোনো সেলিব্রিটি দিয়ে প্রমোট করাইতে পারেন, সেটা আরও ভালো কাজ করে, যেটা আসলে এখানে LIBRS ওনারা আসলে প্রমাণ করে দিছে। আর দেন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কম্প্যাক্ট কিন্তু কিওয়ার্ড ফোকাস ল্যান্ডিং পেজ। বেসিক্যালি ওনারা মানে খুবই টাইট ফিট একটা ল্যান্ডিং পেজ করছে। আমি এটা দেখছি, আমি আপনাদের দরকার হলে এটা আবার দেখাবো। কিন্তু ওনারা কনটেন্টের গভীরতাটা ওইভাবে ধরে নাই। ওনারা করছে কি যে শুধুমাত্র একটা পেজেই ওইভাবেই টার্গেট করছে, যাতে করে নির্দিষ্ট কিছু কিওয়ার্ড হয়। কিন্তু সব ধরনের কিওয়ার্ড, যেমন আমি দেখাইতেছিলাম যে আপনার ইনফরমেশন কিওয়ার্ড বা এই ধরনের কিওয়ার্ডগুলো আসলে ওনারা নাই। কিন্তু মেইন যে কিওয়ার্ড যেগুলো আসলে বেস্ট ইন্টেরিয়র ফার্ম ইন বাংলাদেশ ইন ঢাকা, এই ধরনের কিওয়ার্ডে তারা আছে, কেননা ওনাদের হোম পেজটা ওইভাবেই ফোকাস করা হয়েছে। অনেক সময় কনসিস্টেন্সিরে গুগল গুরুত্ব দেয়, যেটা আসলে এই যে এই ওয়েবসাইটের ক্ষেত্রে ইন্টেরিয়র কনসেপ্টস BD.com, এখানে দেখা গেছে যে লম্বা সময় ধরে ওনারা অ্যাক্টিভ আছে, প্রজেক্ট গ্যালারি আছে, যে কী কী কাজ করছে এবং কাজের ডিসক্রিপশন আছে, ওগুলো আসলে গুগলে ইন্সপায়ার করে, যে তা আপনারা আসলে পুশ করে যে র্যাঙ্ক করার জন্য। আর শেষে র্যাঙ্ক করতেছি আমরা যে সাইটটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ক্লাস। এটা হচ্ছে হাই অথরিটি ডোমেন একটা সাইট, কোম্পানি ছাড়াই র্যাঙ্ক করছে, কেননা এখানে আসলে ডিরেক্টরির একটা ব্যাপার থাকে, লিস্টিং করে সব ধরনের ওয়েবসাইট যারা
আম আ ইন্টেরিয়র ডিজাইন আছে তারা এখানে লিস্ট করতে পারে এবং যাদের অর্থনীতি ওয়ার্লড ওয়াইড অনেক ভালো, তাদেরকে আপনি কখনো চিন্তা করার কিছু নাই যে তারা আপনার কম্পিটিটর। বেসিক্যালি তারা কম্পিটিটর না, তাদেরকে ব্যবহার করেই সবাই র‍্যাংক করতেছে এবং obviously তারা নিজেরা তো র‍্যাংক করতেছে সেটাই দেখা যাচ্ছে। এখন আমরা আরেকটু গভীরে ঢুকতে চাই যে আসলে আমাদের যে ১ম যে কম্পিটিটর যাকে আমরা দেখছি, ১ম যে র‍্যাংক যে করে আছে তাকে যে আমরা দেখছি, উনি আসলে আরেকটু গভীরে ঢুকতে চাই। উনি আসলে কেন আ র‍্যাংক করছে? এটা নিয়ে আসলে গবেষণাটা করা উচিত। দেন আমাদের এটা বুঝতে সুবিধা হবে যে যদি এখানে নতুন একটা ইন্ডাস্ট্রি আসে, সে আসলে কিভাবে এটা নিয়ে কাজ করবে? বা র‍্যাংক আসলে করতে গেলে তার কি করতে হবে? মূলত এখানে ইইএটি কনসেপ্ট বলতে একটা কথা আছে। ইইএটি সিগন্যালটা অনেক ধরনের বিষয় থেকে আসে। মানে আপনি কতটুকু অথরাইজড এবং আপনার সোশ্যাল ভ্যালু কেমন এবং আপনি অ্যাকচুয়ালি এই মার্কেট সম্পর্কে জানেন কিনা। আপনি একটা বড় ওয়েবসাইট বানাইলেন, সবার চেয়ে সুন্দর ওয়েবসাইট বানাইলেন, র‍্যাংক করে যাবেন। বিষয়টা এরকম না। আপনার অ্যাসোসিয়েট কমিউনিটিতে জয়েন থাকতে হবে। আপনার কিছু লাইসেন্সিং এর ব্যাপার আছে, ওগুলো আপনার থাকতে হবে। এগুলো যখন আপনি থাকবেন, ওই লাইসেন্সিং, ওই ব্যাজ ওগুলো আপনি শো করবেন যখন, তখন Google ওই আপনারে আরো রিলেভেন্ট মনে করা শুরু করবে। আর কনটেন্টের গভীরতা যেটা যে আপনি যত বেশি কনটেন্ট লিখতে পারবেন, অত ভালো কাজ করে বেসিক্যালি। কারণ আপনি যদি কম কনটেন্ট লিখেন, আপনি তথ্য কম দিতে পারবেন। তথ্য কম মানে কিওয়ার্ড আপনি কম পুশ করতে পারতেছেন। তথ্যের ঘাটতি থাকলে তো বুঝতেই পারতেছেন যে ওইটা আসলে হয় না। তো তথ্যের ঘাটতি থাকলে ওইটা Google পছন্দ করে না এবং ওইটা আসলে র‍্যাংক করতে সুবিধা হয় না। সেক্ষেত্রে একটু লম্বা কনটেন্ট উনি চেষ্টা করছে ৩,০০০ ওয়ার্ডের এবং সাইলো স্ট্রাকচার যেটা আমি বলতেছিলাম যে প্রত্যেকটা রুম, প্রত্যেকটা সার্ভিস, প্রত্যেকটা লোকেশনের জন্য সে আলাদা, আলাদা পেজ ক্রিয়েট করছে এবং আম এটা দরকারই না যে সব পেজ ওনার র‍্যাংক করছে কিনা। কিন্তু বেসিক্যালি গুগলের কাছে ওই তথ্যটা গেছে যে উনি আসলে এই লোকেশনগুলা বা এই জাতীয় সার্ভিসগুলা নিয়ে কাজ করতেছে। এবং এখানে আরেকটা জিনিস খুবই বলা জরুরি যে উনি মাল্টিমিডিয়াতে অ্যাক্টিভ, মানে সোশ্যাল সিগন্যাল আমরা যেটারে বলি, Facebook, Instagram, YouTube এই ধরনের জায়গাগুলো উনি অনেক বেশি অ্যাক্টিভ। এবং লোকাল ট্রাস্ট ওনার আছে। উনি ক্লাচে ওনার ভেরিফাইড আইডি আছে। উনি আম ওনার অ্যাড্রেস আছে। উনি WhatsApp এ এখানে দিয়ে রাখছে। যদিও এগুলো সবাই দেয়, কিন্তু সবার অ্যাড্রেস থাকে না। আমি রিকমেন্ড করব আপনারা যদি অফিস অ্যাড্রেসটা শো করতে পারেন এবং অফিস অ্যাড্রেসটা নিয়ে আগাইতে পারেন, সেক্ষেত্রে এসইও ভালো কাজ করবে। এবং ফ্রেশনেস এবং উনি বেসিক্যালি কনটেন্ট আপডেট করতেছেন। মানে উনি শুধু কনটেন্ট একবার দিয়ে রাখছেন এবং কনটেন্ট উনি আর দিচ্ছেন না, এই বিষয়টা এরকম ঘটতেছে না। উনি লাগাতার কনটেন্ট আপডেট করে যাচ্ছেন এবং উনার এই কনটেন্ট আপডেটটা অব্যাহত আছে। এটি গুগলের কাছে আরো সবচেয়ে ভালো সিগন্যালের একটা, যে উনি কেন র‍্যাংক করতেছেন একে। এই ইন্ডাস্ট্রিতে শক্তিশালী যে কোম্পানিগুলো আছে তাদের একটা কমন প্যাটার্ন আমরা আসলে খুঁজে বের করার চেষ্টা করব। তারা সবাই এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড ব্যবহার করছে। বেস্ট ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ, এরা বিভিন্ন জায়গায় ব্যবহার করছে। মানে এই যে ফ্রেজটা, এই ফ্রেজটা তারা ব্যবহার করতেছে বিভিন্ন জায়গায়। H1, H2, H3 হায়ারার্কি যে ব্যাপারটা, এই জিনিসটা তারা মেইনটেইন করতেছে। ভালোভাবেই মেইনটেইন করতেছে। সবাই হয়তো করতেছে না। কিন্তু যারা করতেছে তারা ভালো করতেছে। এবং শুধু এটা যে আম এই ইন্ডাস্ট্রির জন্য বা বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য বিষয়টা ওরকম না। এটা সব ইন্ডাস্ট্রির জন্যই সত্যি। এটা আসলে খুবই বেসিক। এটা আসলে করা উচিত। সার্ভিস চাইলেও সার্ভিস চাইলেও বলতে এই যে হোম, তারপরে যে আপনার সব ধরনের যে পেজগুলো আলাদা করে ক্রিয়েট করা। মানে অনেকে এরকম করবে যে একটা পেজের মধ্যেই সব ধরনের ডাটা দিয়ে দেবে। তারপর মনে করবে যে এই পেজটি সব ধরনের কিওয়ার্ডের জন্য র‍্যাংক করবে। কিন্তু এটা তো আসলে সম্ভব হয় না যে যদি আ অফিস ইন্টেরিয়রের জন্য আপনি আলাদা পেজ না বানাইয়া অফিস, তারপর কিচেন সব এক জায়গায় রাখেন। তো কিচেন, অফিস সবগুলোর জন্য আলাদা, আলাদা পেজ দিতে হবে। সোজা কথা হচ্ছে এইটা। লোকাল রিলেভেন্সি, ন্যাপ, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। সব পেজে একদম কনসিস্টেন্ট থাকতে হবে। আদারওয়াইজ গুগল আপনার মনে করে যে এটা আসলে কোনো মানে ভবঘুরে কোম্পানি হয়তোবা। তো এই জিনিসটা মেক সিওর করতে আপনাকে এই লোকাল ন্যাপ যেটা আমরা বলতেছি, এইটা আসলে এনশিওর করতে হবে। এবং অবভিয়াসলি নতুন সবকিছু আপডেট করতে হবে। রেগুলার পোস্টগুলা আপনি ধরেন ২০২৬ সাল টার্গেট করে একটা পোস্ট লিখছেন, বাট ২৬ সাল তো প্রায় শেষের দিকে। আপনার তো এটা ২৭ সালে কনভার্ট করতে হবে বা বিভিন্ন ধরনের ডাটা চেঞ্জ হইতে পারে। আপনি একটা ডাটার উপর ভিত্তি করে লিখছেন, হয়তো দেখা যাবে যে ওই ডাটাটা এই মুহূর্তে আর কাজ করতেছে না। যেটাই হোক না কেন এগুলো আপনার সবসময় আপডেটের মধ্যে রাখতে। এবং এই ইন্ডাস্ট্রির কমন প্যাটার্ন এইটাই যে এই ইন্ডাস্ট্রিতে ভালো করতেছে যারা, যারা করতেছে তারা বেসিক্যালি এগুলো সব মেইনটেইন করতেছে।
এখন কথা হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে যারা ভুলগুলা কি, কি? কেন মানুষ আসলে র‍্যাংক করতে পারতেছে না? যারা অনেকেই আছে হয়তো নিচের দিকে র‍্যাংক করতেছে বা র‍্যাংকই করতে পারতেছে না। হয়তো অনেকে চিন্তা করতেছে আমি তো এসইও করতেছি বা আমি তো এসইও করি বা আমি তো মোটামুটি তাদের মতোই সাইটটা বানাইছি কিন্তু আসলে কেন হচ্ছে না? না হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে থিন কনটেন্ট বা হোম পেজে কম পাতলা কনটেন্টের যে আমি একটা ওয়েবসাইট কিন্তু দেখাইছি আপনাকে যে ৩,০০০ কনটেন্ট আছে তার এগেইনস্টে আপনি যখন ২,০০০ সরি ২০০ বা ৩০০ কনটেন্ট ওয়ার্ডের কনটেন্ট দেওয়ার চেষ্টা করবেন সেটা আসলে কাজ করবে না। Google মাই বিজনেস অপ্টিমাইজেশন করা নাই। অনেকেরই যে অ্যাড্রেস নাই আমি যেটা বললাম ব্লগ বা কনটেন্ট ক্যালেন্ডার নাই। মানে সাইটে কটা পেজ বানায় রাখছে বা কিছু একটা তো ওইটার আসলে চেঞ্জ নাই, কিছু নাই। নতুন, নতুন আপডেট হওয়ার সুযোগ নেই। দেখেন এখন আপডেটটা হয় কোথায়? আপডেটটা বেসিক্যালি হয় হচ্ছে ব্লগে। পেজের কনটেন্ট, সার্ভিস কনটেন্ট খুব বেশি বছর, বছর বয় বছর চেঞ্জ হয় না। কিন্তু সব চেঞ্জটাই হয় আসলে ব্লগে। তো ব্লগে যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি কি চেঞ্জ করবেন আর কিভাবে আপনাকে Google বুঝবে যে আপনি একটা আপডেটেড কোম্পানি এবং আপনার উপর রিলাই করা যায় র‍্যাংকিং দেওয়ার জন্য। মোবাইল স্পিড অপ্টিমাইজেশন এ তারা হয়তো ভালো কিন্তু এখানে কিছু ব্যাপার থাকে যে মোবাইলের স্পিডটা কেন বা কিভাবে ভালো করতে হবে বাংলাদেশের জন্য তারা হয়তো ওই আম বড়, বড় কোম্পানি চুজ করে রাখছে হোস্টিং এর জন্য বিদেশি কোম্পানি। কিন্তু দেখা গেছে যে এই জিনিসটা এখানে কাজ করতেছে না। আরো কিছু বিষয় থাকে যেগুলো আসলে পরে হয়তো আলোচনা করা যাবে। কিন্তু কিছু, কিছু বিষয় তারা ভুল করতেছে। সার্ভার চুজের ক্ষেত্রে ভুল করতেছে বা বিভিন্ন জায়গায় ভুল করতেছে। যার কারণে তাদের এই মোবাইলের স্পিড অপ্টিমাইজেশন এর সুযোগটা কমে যাচ্ছে এবং যার ফলে ওনারা খারাপ করতেছে। আর স্কিমা মার্কআপ নাই। মেক্সিমাম সাইটের স্কিমা মার্কআপ নাই। যারা ১ থেকে ৩ মধ্যে ৫ এর মধ্যে আছে আমি তাদের মধ্যেও দেখি নাই। সত্যি কথা যেটা। ব্যাকলিংক ডিজিটাল পিয়ার স্ট্র্যাটেজি নাই। এইখানে একটা কথা হচ্ছে গিয়ে ব্যাকলিংক ডিজিটাল পিয়ার সবসময় হয়তো কাজে নাও লাগতে পারে। কিন্তু এই জিনিসটা রিকমেন্ডেড। এটা এই ইন্ডাস্ট্রির জন্য অবশ্যই রিকমেন্ডেড। সব ইন্ডাস্ট্রির জন্য না হলেও কেননা আমি আবারও বলতেছি যেসব ইন্ডাস্ট্রি Pinterest, Instagram কিংবা Facebook বেস করে যেসব ইন্ডাস্ট্রির অন্য মার্কেটিং চ্যানেলগুলোও চলতেছে, সেসব ইন্ডাস্ট্রিতে এই ধরনের এনগেজমেন্ট, এই ধরনের সিগন্যালটা Google খুবই পছন্দ করে। এবং YouTube বেসিক্যালি YouTube এ আপনার প্রেজেন্স থাকতে হবে। আপনি যদি YouTube এ প্রেজেন্স না থাকেন সেক্ষেত্রে আম একটা ক্লায়েন্ট যখন আপনার কাছে এসে আপনার কাছে সে ভিডিও দেখতে চাইতেছে যে ভিতরে আসলে কি হইছে ইন্টেরিয়রের। একটা ঘরের ভিতরে ইন্টেরিয়র হইছে, একটা কিচেনের মধ্যে ইন্টেরিয়র হইছে, একটা অফিসের মধ্যে ইন্টেরিয়র হইছে। কিন্তু স্টিল ফটো সবসময় তার জন্য দরকারি না। সে কখনো, কখনো ভিডিও দেখতে চাইতে পারে। Google এই ফ্যাক্টরটা জানে যে অ্যাকচুয়ালি তাদের মনের মধ্যে কি আছে এবং ওইটা আপনার ওয়েবসাইটে আছে কিনা। ওটা যদি থাকে দেন গুড। আর না থাকলে আপনারা ইমপ্লিমেন্ট করে ফেলেন। রিভিউ জেনারেশন সিস্টেমেটিক না। এটা ভিত্তিতে এর রিভিউ জেনারেশন সিস্টেমেটিক না। বেসিক্যালি হয় কি যে একটা জিনিসের আম রিভিউ এটা বলি আমরা রেপুটেশন ম্যানেজমেন্ট। রেপুটেশন ম্যানেজমেন্টের বিষয়টা যেকোনো ইন্ডাস্ট্রিতেই আপনার করার সুযোগ আছে এবং যেকোনো ইন্ডাস্ট্রিতে আপনি করেন না কেন ওইটার একটা নির্দিষ্ট উপায়ে আপনার করতে হবে। এটা আপনি যদি ইগনোর করে যান যে না আমি আসলে পারতেছি না বা আমার এখন সময় নাই দেখে আমি করব না। বিষয়টা মোটেও এরকম না। আপনার রিভিউ সবসময় নিতে হবে। আপনার চিন্তা করতে পারেন যে কোথায় রিভিউ নেব? আপনার যদি কোথাও না থাকে Google মাই বিজনেস রিভিউ নিতে হবে। এছাড়াও বিভিন্ন ওই যে ক্লাসের মতো সাইটগুলো আছে ওইখান থেকে বা টপ 10 ইন্টেরিয়র ডিজাইন এজেন্সি ফার্ম এইসব জায়গায় যারা আর্টিকেল লিখে রাখছে বা যেসব ইয়ে আছে তাদের কাছে আপনার রিচ করতে হবে যে আমার দরকার রিভিউ। যেমন আপনি ভালো বলেন। আদারওয়াইজ আপনারা Google আসলে ভালো বলবে না। ইভেন শুধু Google না, ChatGPT কিংবা Gemini এরাও আপনাকে সামনে আনবে না। এখন এখানে কম্পারিজনের একটা মেট্রিক্স রাখা হয়েছে যে যারা র‍্যাংক করে আছে তাদের মধ্যে আসলে ভালো খারাপ কি, কি জিনিস আছে। আপনাকে আগেই বলতেছি যে সার্টিফিকেটগুলা ম্যাটার করতেছে। আপনার কনটেন্টের প্রেজেন্টেশনটা আসলে কেমন, YouTube আছে কিনা এটা ম্যাটার করতেছে এবং ব্র্যান্ড সিগন্যাল যেটা আমি বলতেছি রেপুটেশন ম্যানেজমেন্টে আপনি আসলে কভার করছেন কিনা। যদি এগুলো আপনি সবগুলো ফ্যাক্টর দিকে না করেন, আপনার উচিত এগুলা টার্গেট করা এবং আপনি এখানে এইটাই কথা যে যদি নতুন কোম্পানি হয়ে থাকে তাহলে কি করতে হবে? বেসিক্যালি নতুন কোম্পানি হয়ে গেলে আপনি এগুলো সবগুলো এনশিওর করতে হবে। এখন আপনার যদি এগুলো সবকিছু এনশিওর করতে ১ বছর লাগে তাহলে আমি বলব আপনার র‍্যাংকিং পেতেও ১ বছর লাগবে। আপনি যদি বলেন যে না আমি এটা ৩ মাসের মধ্যে হয়তো অ্যাচিভ করে ফেলতে পারবো, তাহলে আমি বলব যে হ্যাঁ, আপনি হয়তো ৩-৪ মাসের মধ্যেই র‍্যাংক পেয়ে যাবেন। কিন্তু বাস্তবতার ক্ষেত্রে যেটা সত্যি সেটা হচ্ছে আপনাকে এগুলো অ্যাচিভ করতে হবে যতদিন লাগে এবং এটা তাড়াহুড়া করার কিছু নেই। এসইও আসলে তাড়াহুড়া করে হয় না কিছু। আপনি ফ্যাক্টরগুলোরে যদি সবগুলা মেইনটেইন করতে পারেন, সবগুলো ফ্যাক্টরে যদি আপনি স্যাটিসফাই করতে পারেন, দেন Google আপনারে কেন র‍্যাংক দিবে না? তারা বেটার রিসোর্সেই র‍্যাংক দিতে চায়।
মানে এখন সবচাইতে ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে গিয়ে টপ র‍্যাঙ্কারদের ডি-র‍্যাঙ্ক করে নতুন কোম্পানির ১ নাম্বার বানানো আসলে যায় কিনা? থিওরিটিক্যালি পসিবল, প্র্যাকটিক্যালিও হয়তো পসিবল। কিন্তু এখানে ১ম যে কথাটা আমার বলে রাখা জরুরি সেটা হচ্ছে গিয়ে আপনার কোম্পানির সাইজের উপর ভিত্তি করে আপনার কত দিন লাগবে সেটা আসলে আপনার বুঝতে হবে। আপনি তাদের চাইতে সবকিছুতে যখন বেটার করতে পারবেন, কনটেন্টে, অথরিটিতে, ব্যাকলিংকে, আম লোকাল সার্চে, ভিডিওতে, টেকনিক্যাল ইস্যুতে মানে সব জায়গায় যখন আপনি বেটার করতে পারবেন তখন আপনি র‍্যাঙ্কের আশা করতে পারেন। এখন এই বেটার করতে গিয়ে আপনার যদি আপনি ২ মাসে বেটার করতে পারেন তাহলে হয়তো ২ মাসেই আপনি দেখতে পারবেন ভালো কিছু। আর যদি সেটা না হয় তাহলে আপনার সময় লাগবে। যেকোনো নতুন ওয়েবসাইটে আমার অভিজ্ঞতা বলে যে খুব ভালো কাজ করলেও খুব দ্রুত র‍্যাঙ্ক হয় না। ১৩ থেকে ১৪ মাসের আগে কোনো ওয়েবসাইট মিনিমাম ৩ এর মধ্যে বা মেক্সিমাম ৩ এর মধ্যে আসে না। যদি না ওই ইন্ডাস্ট্রির অবস্থা খুব খারাপ হয়। আর আমাদের যে ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতেছি এই মুহূর্তে, আ ইন্টেরিয়র ফার্ম, এখানে ইন্ডাস্ট্রির অবস্থা অতটা খারাপ না যে আপনি ১ বছরে কিছুই করতে পারবেন না। বিষয়টা এরকম না। ১ বছর এই ইন্ডাস্ট্রির জন্য ভালো সময়। তবে এসইও একটা কন্টিনিউয়াস প্রসেস। এই প্রসেসে আসলে এমন চিন্তা করাটা সবচেয়ে বড় বোকামি যে আমি কিছুদিন করি, দেখি আসলে ফলাফল আসে কিনা নাইলে বন্ধ করে দিব। বিষয়টা আসলে এরকম হয় না। বিষয়টা আসলে হচ্ছে গিয়ে আপনি আম প্রতিদিনের কাজের মতো এটা একটা কাজ। যে আপনার সেটে কেউ না কেউ এই কাজগুলো করতে হবে। তিনি এসইও এক্সপার্ট হিসেবে করুক, আপনি করেন, মালিক হিসেবে করেন। অনেক মালিক এসইও করতেছে বাংলাদেশে, সারা পৃথিবীতে। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি জানি। তো করতেছে। এখন আপনার করতে হবে। আপনি যদি মনে করেন যে এটা খুবই ইজি হয়ে যাবে, এই ফ্যাক্টর গুলো তো আমি জেনেই ফেলতেছি, তো আমি এটা করে ফেলি। আপনি করে ফেলেন, সমস্যা নাই। কিন্তু আপনার করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পোর্টেন্ট যে বিষয়টা যে কনটেন্টের একটা স্ট্র্যাটেজি আপনার লাগবে এখানে। টপিক্যাল অথরিটি বলতে একটা কথা আছে যে আপনি ওই টপিকে কথা বলার যে যোগ্যতা রাখেন সেটার প্রমাণ। মানে ওই ইন্ডাস্ট্রির সবগুলো টপিকই আপনি একটু, একটু করে কথা বলছেন কিনা। ঠিক আছে? ধরেন সাপোজ আমি বলতেছি যে হোম ইন্টেরিয়র ডিজাইন নিয়ে যিনি আছেন বা যে পেজটা আছে, এই পেজটার সাথে আপনার মেইন পেজের কানেকশন আছে কিনা? কিংবা রেস্টুরেন্ট ইন্টেরিয়র ডিজাইন কিংবা আপনার বাজেট সম্পর্কে আপনি কিছু লিখছেন কিনা পেজে বা আপনার রিভিউ গুলা কি মেনশন করছেন কিনা? আবার আপনার অফিস ইন্টেরিয়রের পেজ আছে কিনা? পেজ থাকলেও পেজের মধ্যে আপনি লিখছেন কিনা খরচ আছে কত? ওয়েল, বা কিচেন ইন্টেরিয়র ডিজাইনের আইডিয়া কিছু আপনি দেখাইছেন কিনা যে মানুষের যে আসলে আপনার যে কাস্টমার্স তারা যেভাবে চিন্তা করে সেভাবে কি আপনি চিন্তা করতেছেন কিনা? এই জিনিসগুলো ইম্পোর্টেন্ট। এগুলো যদি আপনি একটা কনটেন্ট স্ট্র্যাটেজি, আমরা এটা বলি টপিক্যাল ম্যাপ। এই টপিক্যাল ম্যাপটা যখন আপনি ওয়ান বাই ওয়ান স্যাটিসফাই করতে পারবেন, তখন আপনার গুগলে আপনাকে অন্যভাবে নজরে দেখবে এবং তখন আপনি বেটার কিছু আশা করতে পারেন। আচ্ছা, আমি একটা গেম প্ল্যান চিন্তা করছি যে আসলে যদি একজন নতুন কোম্পানি হয় সেক্ষেত্রে কিভাবে কি করতে পারে। ১ম ২ মাসে আপনি ফাউন্ডেশন রেডি করেন। আপনার আনুষঙ্গিক যত কিছু আছে, যা নাই সেগুলো আপনি ঠিকঠাক করেন। অনেকের হয়তো ওয়েবসাইটই নাই। ওগুলা ঠিকঠাক করেন ২ মাসে বা ওয়েবসাইট করার পরে আপনি Google মাই বিজনেস কিংবা লোকেশনের যে ডিরেক্টরি গুলা আছে ওগুলো আপনি সেটআপ করার চেষ্টা করেন। ক্লাচে আপনি প্রোফাইল করেন। ক্লাচে প্রোফাইল করে আইডি পাওয়ার চেষ্টা করেন। আইডিতে রিভিউ নেওয়ার চেষ্টা করেন। তারপর ২ মাস আপনি এসইও গতিতে চলবে। কিন্তু আপনি নতুন কিছু কাজ করবেন। সেটা হচ্ছে গিয়া ডিজিটাল পিআর এর দিকে যাবেন যে আপনি কোনো সেলিব্রিটিদের টার্গেট করবেন কিনা, লোকাল কোনো নিউজে আপনি ফোকাস হইতে পারবেন কিনা, ইন্ডাস্ট্রির কোনো ব্লগে মেনশন হতে পারবেন কিনা, কোনো মেম্বারশিপ নিতে পারবেন কিনা। এই জিনিসগুলো আপনি এই ২য় ধাপে করবেন এবং পার্টনারশিপেও আপনি ৫ থেকে ৬ মাস যখন আপনার বেসমেন্টটা হয়ে গেছে, আপনি ধরেন তখন পার্টনারশিপের দিকে যাবেন এবং পার্টনারশিপ তখন আপনার সাথে করারও চেষ্টা করবে অনেকে এবং রাজিও হবে অনেকে। কারণ আপনার যখন বেসমেন্ট নাই তখন আপনার সাথে কেউ রাজি হবে না। কিন্তু যখন আপনার বেসমেন্ট আছে তখন আপনার সাথে অনেকেই রাজি হবে এবং আপনি এই ফেসিলিটিটাই তখন নিবেন। এরপর ৭ মাসের পর থেকে আপনি পরবর্তী ১ থেকে ১.৫ বছরের জন্য বা ১ বছরের জন্য মিনিমাম আপনি ধরেই রাখবেন যে আপনার এসইও রেগুলারলি চলবে। এখানে কোনো মিস নেই। আম হয়তো আপনার এখানে সবসময় আরওআই ঠিক থাকবে না, ব্যবসা হয়তো সবসময় আসবে না। কিন্তু আপনি এই কাজ যদি বন্ধ করে দেন সেক্ষেত্রে আপনার কিন্তু টপে যাওয়ার পসিবিলিটি কমে যাবে। আর আমি যেটা মনে করি, আমার যেটা এক্সপেরিয়েন্স দিয়ে আমার দেখছি সেটা হচ্ছে গিয়ে একবার টপে গেলে হয়তো ২-১ বছর, ২-৩ বছর কাজ না করলেও হয়।
কিন্তু ওই যে কনটেন্ট আপডেটেড রাখার যে ব্যাপার, নতুন, নতুন জিনিস যে দেওয়ার ব্যাপার, এগুলো যদি আপনি নিজে থেকে করতে পারেন, আদারওয়াইজ আমি বলব যে অবশ্যই আপনার এমন কাউরি হায়ার করা উচিত যে এগুলো আসলে করে বা করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কতদিনে র‍্যাংক করা সম্ভব? বেসিক্যালি আমি আপনাকে আগেই বলছি যে এই ইন্ডাস্ট্রিতে আম কিছু গ্যাপ আছে। কিন্তু গ্যাপ আছে বলেই ইন্ডাস্ট্রিতে আপনি খুব দ্রুত র‍্যাংক করে ফেলবেন, বিষয়টা এরকম না। আর ভালো র‍্যাংকিং করতে গেলে মিনিমাম ১ বছর এই ইন্ডাস্ট্রিতে দরকার, এবং আপনি ফাউন্ডেশন করতে ২-৩ মাস লাগবে, এবং অথরিটি বিল্ড করতে আপনার হয়তো ৬ মাস লাগবে। মানে ১ম ৬ মাসে আপনি যদি কিছুটা আশা করতে পারেন, মানে আপনার কিছু ইমপ্রেশন আসবে, হয়তো ক্লিকও কিছু আসবে। কিন্তু র‍্যাংকিং স্টেবিলিটির যে বিষয়টা সেটা আপনি পাবেন না। ওকে? এবং লোকাল ডমিনেশন আসতে শুরু করবে যখন আপনার অথরিটি পর্যন্ত, মানে ৬ মাস যখন কাজ শেষ, ৬ মাসে যখন আপনি রেগুলারলি ঠিকমতো কাজ করছেন, এরপর আপনি যখন লোকাল ডমিনেন্সি করতে পারবেন, তখন আপনি মানে ন্যাশনাল লেভেলে আপনি র‍্যাংক করার চিন্তা করতে পারবেন। লোকাল বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে ধানমন্ডিতে বা গুলশানে যদি র‍্যাংক করেন সেক্ষেত্রে। আর ১০ থেকে ১২ মাস, কিংবা আমি এটা আরো বেশি বলব, এটা হচ্ছে ১২ থেকে ১৬ মাস বা ২ বছর লাগতে পারে আপনার টপ ৩ পজিশনে সিকিউর করার জন্য, এবং এটা আমি বলব আম যেহেতু খুব বেশি বাজেটের বিষয় না, মানে আপনাদের এইটার উপর অবশ্যই ফোকাস করা উচিত ২ বছরের জন্য। ২ বছর তো অনেক বিজনেস মডিউলে ফোকাস করা হয়। মার্কেটিং এর অনেক খরচ আছে বিভিন্ন জায়গায়। ডিজিটাল পিআর করতে যখন আপনি যাবেন, তখন আপনার দেখবেন অনেক খরচ বের হয়ে গেছে। তো সেসব আপনি যদি চিন্তা করেন, আলাদা যদি বাজেট সেজন্য আপনি রাখতে পারেন, আমি বলব যে সেটা খুব ভালো হবে। ওকে। সাফল্য মাপার জন্য আসলে কোন মেট্রিক্স ট্র্যাক করবেন? এটা খুব ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন যে সাফল্য আসলে বিষয়টা কি? এসইওর আসলে এটাকে বলতেছি আমরা কেপিআই, কি পারফরম্যান্স ইন্ডিকেটরস। এখন বেসিক্যালি কি পারফরম্যান্স ইন্ডিকেটর কোনটারে আপনি বিচার করবেন? যে আপনার কিওয়ার্ডের পজিশন আসছে কিনা, অর্গানিক ট্রাফিক আসতেছে কিনা, নাকি গুগল মাই বিজনেসে আপনার ইন্টারেকশন, কল, ডিরেকশন এগুলো আসতেছে কিনা, নাকি রেফারিং ডোমেন, নাকি কনভার্সন রেট? বেসিক্যালি বেসিক্যালি এখানে আপনার টার্গেটটা হচ্ছে গিয়া লিড পাওয়া। তো আপনার কেপিআইটা এখানে শুধুমাত্র আ বিজনেসের পারপাস চিন্তা করলে আপনার ফর্ম সাবমিট হইতেছে কিনা, কিংবা আপনারে উম ডিরেক্ট গেটে কোড করতেছে কিনা, এই বিষয়গুলা আপনার ডাটাগুলা আছে কিনা, এটা হচ্ছে দরকারি। কিন্তু ইনিশিয়ালি আপনি যখন কাজ করবেন ১ মাস, ২ মাস, ৩ মাস, তখন আপনি এই কেপিআই ধরে কাজ করতে পারবেন না। তখন আপনার কাজ করতে হবে কিওয়ার্ডের পজিশনে আসলে আপনি ইমপ্রেশন পাইতেছেন কিনা। ১ম এ ২-৩ নাম্বার পেজে আছেন, এটা এনশিওর হইছে কিনা। প সরি, ১ম এ আপনি ইনডেক্স হইছেন গুগলে, এটা আছে কিনা। পরে আপনি ইনডেক্স হইছেন কিংবা একটু সামনে আসছেন কিনা। ১ম পেজে না আসতে পারলেও ২-৩ নম্বর পেজে আসছেন কিনা। তারপর হচ্ছে আপনি ২-৩ নম্বর পেজে আসার পরে আপনি ১ নম্বর পেজে আসতে পারছেন কিনা। তো ১ নম্বর পেজে আসতে পারলে আপনার তারপর সিটিআর ঠিক আছে কিনা, মানে ক্লিক আসতেছে কিনা। আবার ক্লিক যদি ঠিক থাকে তাইলে আপনি বুঝতে হবে যে ক্লিকের ঠিক থাকার পরও আ ওই লিডটা আসতেছে কিনা। মানে আল্টিমেটলি ওই লিডই সবকিছু, কিন্তু এই প্রসেসগুলো আপনি কখনোই ডিনাই করতে পারবেন না। এই প্রসেসগুলোর মধ্যে আপনার আগায় যেতে হবে। আর আমি বলতেছি যে কবে আপনি মনে করতে পারবেন যে এই কেপিআই গুলো এক্সাক্টলি ওয়ার্কিং কেপিআই, একদম লাস্টে যেটা কনভার্সন রেট। এইটা তখনই হবে যখন আপনার ওই যে টপ ৩ পজিশনটা সিকিউর করবেন। তখন আপনি চিন্তা করতে পারবেন যে আমি আজকে এতগুলা এই মাসে বুকিং পেয়েছি, আগামী মাসে আমি কতগুলো বুকিং আশা করতে পারি। এটা তখন আসলে বলা সম্ভব বা বোঝা আপনার পক্ষেই সম্ভব। এছাড়াও কিছু টুলস আছে, ওগুলা আমাদের সাহায্য করে দেখার জন্য। কিন্তু বেসিক্যালি কনভার্সন রেটটা হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য ডে এর খেলা। পুরো বিষয়টা যদি আমি খুব সহজে র‍্যাপ আপ করি, সেটা হচ্ছে যে আপনি যদি এই ইন্ডাস্ট্রিতে নতুন হয়েও বা এক্সিস্টিং একজন প্লেয়ার হয়েও র‍্যাংক করতে চান টপ 3 তে, আপনার কনসিস্টেন্সি দরকার, আপনার সঠিক কনটেন্ট দরকার, এবং কিওয়ার্ডের সঠিক টার্গেটটা দরকার, ইনটেন্ট বোঝা দরকার যে কিওয়ার্ড থেকে আসলে কি চাইতেছে, এটা দিয়ে সেল হবে কিনা, নাকি ইনফরমেশন চাইতেছে। আপনার অথরিটি বজায় রাখার জন্য ইএটি কনসেপ্ট যেগুলো আছে আপনি গুগলে সার্চ দিলে পাবেন, ওগুলো সবগুলো মেইনটেইন করতেছেন কিনা, লোকাল সিগন্যাল আছে কিনা, পিয়ার লেভেলে আপনি কিছু কাজ করতেছেন কিনা, সোশ্যাল সিগন্যালগুলো ঠিকঠাক আছে কিনা, আপনার সোশ্যাল মিডিয়াগুলো মোটামুটি অ্যাক্টিভ আছেন কিনা, ইউটিউব ঠিকঠাক আছেন কিনা, এই জিনিসগুলো আসলে আপনার মেক শিওর করতে হবে। এবং এটা শুধুমাত্র ১ দিন ২ দিন না, এটা মিনিমাম ৬ থেকে ১ বছরের মতো আপনি যদি এটা এনশিওর করতে পারেন, দেন আপনি ভালো কিছু হয়তো আশা করতে পারেন। আপনার জন্য শুভকামনা। এটা হচ্ছে, আমরা যদি এখানে লক্ষ্য করি ইন্টেরিয়র ডিজাইন ফার্ম ইন বাংলাদেশ, ইন্টেরিয়র কোম্পানি ইন বাংলাদেশ, এই ধরনের বিভিন্ন ধরনের কিওয়ার্ড আপনি পাবেন বাংলাদেশের ক্ষেত্রে। পৃথিবীর বিভিন্ন লোকেশনের উপর ভিত্তি করে কিওয়ার্ডগুলো ভ্যারাইটি বিভিন্ন ধরনের হয়, কারণ
পৃথিবীর সব জায়গার কিওয়ার্ড মানুষ একভাবে লেখে না, এবং সব জায়গার মানুষের রুচি এবং চাহিদা এক না। এতক্ষণ যে বিষয়গুলো দেখতেছিলাম সেই বিষয়গুলো যদি আমরা একটু ডিটেইলড দেখি এবং আমাদের রিয়েল লাইফে বিষয়টা কীভাবে কাজ করতেছে, দেখেন বিভিন্ন ধরনের কিওয়ার্ড আপনি এখানে পাবেন। এছাড়াও অনেক কিওয়ার্ড আছে, কিওয়ার্ডগুলো বের করার অনেক সিস্টেম আছে। সেটা আসলে আজকে আলোচনার বিষয় না। আমি আসলে দেখাইতে এসেছি যে এই বিষয়গুলো যারা র্যাঙ্ক করে আছে এই কিওয়ার্ডগুলোতে, তাদের এই যে পেজ অথরিটি বলতে একটা বিষয় থাকবে, রেফারেন্স ডোমেন বলতে একটি বিষয় থাকবে, ব্যাকলিঙ্ক একটি বিষয় আছে। এই ৩ টা জিনিস আপনি যখন শিওর মানে ভালো করতে পারবেন, সবার চেয়ে ভালো করতে পারবেন, তখন আপনার র্যাঙ্কিংটা ভালোর দিকে যাবে। এখন এইখানে কিছু তারপর প্রশ্ন থেকে যায় যে এইখানে ওনার 42, ওনার 48, বাট ওনারা এইখানে আছে, বা এইখানে যে 0 এইখানে নাই, বা উনি 4 উনি কেন এইখানে এত উপরে? এর পেছনে অনেকগুলো কারণ জড়িত। এর পেছনে সবচেয়ে বড় যে কারণটা জড়িত সেটা হচ্ছে কনটেন্ট আপডেটেড রাখার যে বিষয়টা। আপনি পরবর্তীতে মার্কেটে এন্ট্রি করেও আদার ফ্যাক্টরসগুলারে স্যাটিসফাই করে আপনি এদের উপরে উঠতে পারবেন। কিন্তু রিকমেন্ডেড হচ্ছে সেটাই, যেটা হচ্ছে পেজ অথরিটি বেশি, তাদের র্যাঙ্কিংয়ের চান্স সবচেয়ে বেশি থাকে। আমরা যদি কয়েকটা ওয়েবসাইটের একটু বিচার বিশ্লেষণ করি, যারা র্যাঙ্ক করতেছে, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে তারা কি ধরনের ভুল করতেছে। আমরা এই সাইটটা দেখতেছি যারা ইন্টেরিয়র কনসেপ্টস বিডি, বিডি.কম, রাইট? সো এরা বেসিক্যালি বিজনেস করতেছে 2016 সাল থেকে। আমাদের কাছে ডাটা আছে, হয়তো তারও আগে থেকে এরা করতেছে। তো এরা বিজনেস করতেছে এবং 35টা কিওয়ার্ডে এরা র্যাঙ্ক করে আছে, এদের ট্রাফিক 455। কিন্তু আমি আপনাকে যে কথাটা শুরু থেকে বলতেছি যে এদের যে পেজ আরও দরকার। মানে এই ইন্ডাস্ট্রিতে বা বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে একটা জিনিস খুবই কমন, সেটা হচ্ছে যে তথ্যের খুব অভাব। মানে আপনি হয়তো তথ্য জানেন কিন্তু এই তথ্যটা আপনি ডিসপ্লে করতেছেন না। এটা সবসময় আসলে ভালো না, কারণ তথ্য ডিসপ্লে না করলে তথ্যের আসলে ভ্যালু থাকে না। উনি প্রোডাক্টের পেজ করছে, প্রোডাক্টের পেজ করছে, উনি ক্লায়েন্টের কিছু টেস্টিমোনিয়াল দিচ্ছে, এগুলো রিকমেন্ডেড, এগুলো মাস্ট বি ভালো জিনিস। প্রোডাক্ট ইয়ে করছে, কিন্তু উনি তারপরও আপনি দেখেন উনি লোকেশনের করে নাই। ঠিক আছে? ওনার ব্র্যান্ড ভ্যালু ভালো সম্ভবত, যার কারণে উনি টপ র্যাঙ্কে আছে। কিন্তু আপনি একজন নতুন কোম্পানি হিসেবে বা মিডিয়াম কোম্পানি হিসেবে আপনি কখনোই আশা করতে পারবেন না এই পারফরম্যান্স বা এই ধরনের সাইট দিয়ে আপনি র্যাঙ্ক করতে পারবেন। এরা অনেক দিন বিজনেস করতেছে। আমরা একটু আগে দেখছি যে ওনারা 16-17 বছর বা 12-13 সাল থেকে হয়তো বিজনেস করতেছে। তো এই যে জিনিসগুলো আমরা দেখতেছি, এইটা আসলে বিজনেসের এইজ একটা ম্যাটার করে। বিজনেসের এইজ যত পুরাতন হবে তত ভালো। কিন্তু তার মানে এইটা না যে নতুন বিজনেসরে গুগল কখনো র্যাঙ্ক দেয় না। বিষয়টা আসলে এরকম নয়। আমরা আরেকটা সাইট একটু দেখি, যেটা হচ্ছে যে lirms.com। এরাও 32টি কিওয়ার্ডে বাংলাদেশে র্যাঙ্ক করে আছে। যে বাংলাদেশ বেডরুম বা ওয়াল ক্যাবিনেট ডিজাইন, এই ধরনের কিওয়ার্ডগুলোয় তারা র্যাঙ্ক করে আছে, এবং তারা কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে তারা 2022 সালেই প্রথম তাদের উপস্থিতি দেখা যায় আমাদের কাছে যে ডাটা আছে, এবং সো ফার তারা ভালো করতেছে। একটু আগে যে কোম্পানিটা আমরা দেখছি তারা কিন্তু 22 সালের অনেক আগে থেকে কাজ করতেছে, কিন্তু তাদের মতো ভালো করতেছে না। সো এর পিছনে অবশ্যই অনেক কারণ থাকতে পারে, কিন্তু আমার যেটা মনে হয় যে হয়তো আমি না ঢুকে বলতেছি, এখানে হয়তো তাদের কন্টেন্টের অনেক গ্যাপ আছে, এবং ওনারা সেই গ্যাপের কারণেই হয়তো পুরাতন সাইটে হওয়ায় ওনাদের র্যাঙ্ক বেশি দেওয়ার কথা। কিন্তু গুগল ওই কন্টেন্ট গ্যাপের কারণে বা ভুল-টুল থাকার কারণে গুগল সেটা পছন্দ করতেছে না, এবং এখানে খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়, গুগল ইদানিং আম দেখে যে এআই থেকে কিভাবে আপনাকে সাজেস্ট করা হচ্ছে। এআই বলতে ChatGPT, Gemini এগুলো থেকে। তো এগুলো থেকে যদি আপনার ভালো সাজেশন দেয়, দেন গুগলও আপনারে ভালোভাবেই দেখবে। তো এইখানে দেখেন উনি বেশ কিছু আর্টিকেল লিখছে, বাট উনার 4 টা কনটেন্ট চলে। এর মধ্যে একটা হচ্ছে সার্ভিস, ২ টা সার্ভিস, এবং সরি ৩ টাই সার্ভিস। এটা ব্লগ নিয়ে করতেছে। উনি একটু বিক্ষিপ্ত কাজ-কাম করতেছে বেসিক্যালি। তো উনার একটু সতর্ক হওয়া দরকার। হয়তো এখন র‍্যাংক আছে, কিন্তু ভালো কম্পিটিটররা যখন আসবে উনি মোস্ট প্রবাবলি র‍্যাংক হারাবে। ইন্টেরিয়র ডিজাইন ফার্ম ইন বাংলাদেশ, এটা আরেকটা কিওয়ার্ড।
এই কিওয়ার্ডে আমরা নতুন একজন কম্পিটিটর পাইছি, যেটা আমরা আগের কিওয়ার্ডে পাই নাই। তো এখন এখানে একটা প্রশ্ন আসতেছে যে আসলে ইন্টেরিয়র কোম্পানি ইন বাংলাদেশ আর ইন্টেরিয়র ফার্ম ইন বাংলাদেশ, দুইটা তো আসলে একই কথা। কিন্তু ২ ধরনের মানুষ কেন র‍্যাংক করে আছে? এইখানে আসলে বিষয়টা খুব সিম্পল যে আমরা যেটা মনে করি এক কথা, Google সেটাকে আসলে মনে করে না। কারণ এটা কিওয়ার্ডটা আসলে যেমন সেইরকম তার ওয়েবসাইটের ভিতরে লেখা আছে কিনা ওই জিনিসটা Google বেশি ফোকাস করে। তো যেহেতু সেটা ফোকাস করলে দেখা যায় যে সে হয়তো কোম্পানির কিছু লেখেই নেই। সে সব ফার্ম নিয়েই লিখছে। রাইট? সো হয়তো এইজন্যই তারা র‍্যাংক দেয়া হয়েছে। যদি আমরা একটু যদি দেখি রিয়াল লাইফ এ উনি অ্যাকচুয়ালি করছে কি? আমরা যদি এটার উপরে ধরি, আপনি দেখবেন যে মেটা টাইটেলে যদি শো করতেছে যে লিডিং ইন্টেরিয়র ডিজাইন ফার্ম ইন ঢাকা। সো এই যে ফার্ম কথাটা বা এই যে ফার্ম কথাটা, এটা উনারে আগায় দিছে এই ব্যাপারে, এবং ওনার যে কম্পিটিটর একটু আগে যারা দেখছি, ওনারা এই ফার্মের কম্পিটিটর আর কোম্পানি ইন বাংলাদেশের কম্পিটিটর একই। বাট উনি কম্পিটিটরের কাছ থেকে সামান্য একটু আলাদা। কারণ হচ্ছে উনি ফার্মটারই শুধুমাত্র ফোকাস করছে, এবং উনি কোম্পানিতে কিন্তু আসলে র‍্যাংক করে নাই। এবং উনার একটু অন্য স্টাইলে উনি কাজ করার চেষ্টা করতেছে। আম ভালো কাজ করতেছে বলব। কিন্তু প্রবলেম একটাই, এই যে হোম পেজের কনটেন্ট খুবই থিন কনটেন্ট। এত থিন কনটেন্টে র‍্যাংক করতেছে এখন ভালো কথা। কিন্তু এভাবে চলতে থাকলে হয়তো বেশিদিন উনি র‍্যাংক স্টেবল করতে পারবে না। কারণ এখানে মার্কেটটা খুবই ডায়নামিক। প্রতিদিন পরিবর্তন হচ্ছে, প্রতিদিন আপডেট হচ্ছে। আপনি যদি এমন একটা জিনিস চিন্তা করেন যে, "না, আমি অনেক সুন্দর একটা ওয়েবসাইট বানাইছি। আমি অনেক চমৎকার একটা কাজ করছি। কিন্তু আমি কনটেন্ট আপডেটের মধ্যে নাই, বা আমার নতুন পেজ হচ্ছে না।" এই যে দেখেন, নতুন পেজ হচ্ছে না ২ টা, ৩ টা, ৪ টা। সো এইভাবে আসলে একটা ইন্ডাস্ট্রি ভালো করতে পারে না। একটা ইন্ডাস্ট্রির একটা ওয়েবসাইটে যদি মানে বেস্ট র‍্যাংকিং ডিজার্ভ করতে হয়, সেক্ষেত্রে তাকে কনটেন্ট স্ট্র্যাটেজির উপরে অবশ্যই ফোকাস করতে হবে, এবং ইন্টারনাল কনটেন্ট গুলার যে স্ট্রাকচার হইতে শুরু করে ইন্টারনাল লিঙ্কিং এবং আম সো মেনি থিংস, এই জিনিসগুলো আসলে যদি আপনি এনশিওর করতে না পারেন, সেক্ষেত্রে শুধুমাত্র এই সার্ভিস আর পোর্টফোলিও দিয়ে এই ইন্ডাস্ট্রিতে হয়তো এই মুহূর্তে র‍্যাংক করে আছে অনেকে। কিন্তু অদূর ভবিষ্যতে এটা সম্ভব হবে না। যাই হোক, আসলে আজকের এই পোস্টমর্টেম এই পর্যন্তই। আশা করি আপনারা উপকৃত হয়েছেন, এবং আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সবকিছুর উত্তর দিতে। সিরিজের নেক্সট ভিডিও আসতেছে বাংলাদেশেরই কোনো একটা ইন্ডাস্ট্রি নিয়ে। আ আপনাকে দেখার আমন্ত্রণ রইলো। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে পারেন সাথে। আম যদি কিছু বলার থাকে বলতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ।